অবস্থার দৃষ্টে মনে হচ্ছে যে সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেবে। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বার্গেনিং হচ্ছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনকে নিয়ে যে টালবাহানা করছেন বলে যে অভিযোগ আসছে এবং তিনি ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য, দীর্ঘায়িত করার জন্য যে সকল যদি, কিন্তু, দাড়ি, কমা, সেমিকোলন দিয়ে যে সকল কথাবার্তা বলছেন, সেগুলো সম্ভবত বৈশ্বিক পরিস্থিতির কারণে খুব বেশি দিন এগোবে না। সবাইকে আশ্চর্য করে দিয়ে যদি ২০২৫ সনের ডিসেম্বরের মধ্যে এমনকি নভেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়ে যায়, তাহলে আশ্চর্য হব না। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে নির্বাচন যেভাবেই হোক না কেন, সেই নির্বাচনে একক কর্তৃত্ব চলে আসবে বিএনপির হাতে। এবং এখন বাস্তবতা যেখানে দাঁড়িয়েছে, সেটি হলো বিএনপির সঙ্গে সমঝোতা করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে এই মুহূর্তে কোনো বিকল্প নেই। এনসিপি, জামাত প্রাণান্ত চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেওয়ার জন্য। নির্বাচন যাতে দেরিতে হয়, বিএনপি যেন নির্বাচনে দিনকে দিন সেই নির্বাচনের মাঠে বিএনপি অপাংতেয় হয়ে যায়, এরকম একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। কিন্তু দেশি বিদেশি নানা রকম চাপ, ক্যান্টনমেন্টের চাপ, উত্তরপাড়ার চাপ, তারপর ভারতের চাপ, আমেরিকার চাপ সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মনে হতে পারে যে নির্বাচনটা তড়িঘড়ি করে যদি দিয়ে দেওয়া হয় এবং তারপরে যা হওয়ার তাই হবে। কিন্তু আমি এই নির্বাচনটা দিয়ে একটা সেফ এক্সিট নিয়ে আমি চলে যাব। এবং একই ঘটনা কিন্তু ভারতবর্ষে ঘটেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। আপনারা জানেন যে অনেক দিন ধরে ভারতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ তারা স্বাধীনতার জন্য লড়াই করছিল, সংগ্রাম করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের অর্থনীতির অবস্থা এতটা নাজুক হয়ে পড়ে এবং তার যে সকল জায়গা থেকে রেভিনিউ আসতো, মধ্যপ্রাচ্য থেকে, আফ্রিকা থেকে, পুরো রেভিনিউটা তার চলে যায় এবং এই রেভিনিউতে ফ্রান্স ভাগ বসায় এবং এই রেভিনিউতে আমেরিকা ভাগ বসায়। ফলে তারা কোনো অবস্থাতেই ব্রিটেন সেই তাদের যে রাজকোষ, সেই রাজকোষ তারা চালাতে পারছিল না। অবাক করার ব্যাপার হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল ছিলেন প্রধানমন্ত্রী। তো তিনি যে একটা সাধারণ নির্বাচন করবেন, একটা নির্বাচন করতে ব্রিটেনের কত টাকা যায়? তো ব্রিটেনের যে চ্যান্সেলর অফ এক্সচেকার যাকে বলা হয়, অর্থমন্ত্রী, তিনি বললেন যে একটা নির্বাচন চালানোর মতো টাকা আমাদের হাতে নেই। ফলে ব্রিটেনের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত্য হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং তারা উইনস্টন চার্চিলকে বলে যে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকেন যতদিন পর্যন্ত একটা নির্বাচন করার মতো অর্থ আমাদের ফান্ডে না আসে। তো চিন্তা করুন যে যুদ্ধের পরে ব্রিটেনের অবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছিল। ওই সময়টাতে তাদের সবচেয়ে বড় কলোনি ছিল ভারত। তো ভারতেও তখন রেভিনিউ তারা পাচ্ছিল না, উল্টো যে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন কেন্দ্রীয় সরকার থেকে দিতে হতো, এমন একটা পর্যায়ে ভারতের অর্থনীতি পৌঁছে গিয়েছিল। ঠিক সেই সময়টাতে ব্রিটেন সিদ্ধান্ত নেয় যে খুব তড়িঘড়ি করে তারা ভারতকে স্বাধীনতা দিয়ে দিবে এবং কংগ্রেস মুসলিম লীগ চায়নি, জোর করে তাদেরকে স্বাধীনতা ভারত দিয়ে দিয়েছে আনএক্সপেক্টেডলি। যে চুক্তি তাদের হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তাতে করে হয়তো 1952, 53, 55 সনে স্বাধীনতার বিষয়ে আলাপ আলোচনা হতো, কিন্তু সেই স্বাধীনতাটা তারা এত তড়িঘড়ি করে অর্থনৈতিক কারণে, বৈশ্বিক কারণে তারা ভারতবর্ষকে দিয়ে দেয়। বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে আমি যতটুকু যা জানি, যতটুকু আন্দাজ করতে পারি, সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের অভ্যন্তরের অবস্থা যা হয়েছিল,
এবং ভারতের আ কেন্দ্রীয় কোষাগারের যে অবস্থা হয়েছিল, ঠিক তার চেয়েও নাজুক অবস্থা এখন বাংলাদেশের। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস একটা নির্বাচন দিয়ে তিনি তড়িঘড়ি করে চলে যাবেন। ফলে তার পেছনে যারা মদতদাতা, যারা উৎসাহ যোগাচ্ছেন, তাকে দীর্ঘমেয়াদে ৫ বছর ১০ বছর ক্ষমতায় রাখার জন্য যারা কথাবার্তা বলছেন, তারা বুঝতে পারছেন যে এখানে তাদের সমস্যাটা কী? তারা বুঝতে পারছেন না। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পারছেন যে তার সমস্যাটা কী। তো তাড়াহুড়ো করে যদি একটা নির্বাচন দেয় এবং বিএনপি সেখানে যদি ক্ষমতায় আসে, তো সেক্ষেত্রে বিএনপির সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বিপত্তি যেটি হবে, সেটি হলো এই গত ১১ মাসে সারা বাংলাদেশে বিএনপির যে দুর্নাম এবং বদনাম হয়ে গেছে সেগুলো। এবং এই দুর্নাম এবং বদনামের ফলে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের পরে বিএনপি ৬ মাস থেকে ১ বছর তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাদের অবস্থা ঠিক ওই যে এরশাদের ক্ষমতায় আসার আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিচারপতি আ যে সত্তার, তার যে পরিণত হয়েছিল, আগামীতে বিএনপিতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবস্থা ঠিক ঐরকম হবে। এরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশে তৈরি হয়ে আছে এবং ইতিহাস বারবার একই ঘটনা ঘটায়। ঘুরে ফিরে একই অবস্থা হয়ে যায়। তো এই যে বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা বুঝতে পারছেন। কিন্তু সমস্যাটা হলো যে তারা নির্বাচন এখন যেভাবে চাচ্ছেন, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগ করে ঠিক তার ৬ মাস আগে নির্বাচন দিয়ে দেয়, ৩ মাস আগে নির্বাচন দিয়ে দেয়, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়ে যদি নভেম্বরে নির্বাচন হয়ে যায়, বিএনপির জন্য আরও বিপদ এবং বিপত্তি বাড়বে। ২ নম্বর হলো যে বিএনপি সম্পর্কে যে ধরনের ভাইব তোলা হচ্ছে, অর্থাৎ জালেম, চাঁদাবাজ, হাওয়া ভবন, এই জিনিসগুলো আগামী কয়েক মাসে বাড়তেই থাকবে এবং এটা খুব সুপরিকল্পিতভাবে এবং ইতিমধ্যে বিএনপির যে কয়জন নেতাকে ট্যাগ দেওয়া হয়েছে তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন। এই মুহূর্তে যদি ধরা হয় তারেক রহমান সাহেবের প্রধান সিপাহ সালার সেনাপতি তিনি হলেন জনাব সালাউদ্দিন সাহেব। সালাউদ্দিন সাহেব যেদিন মাটিতে, বাংলার মাটিতে পা দিলেন ভারত থেকে এসে, ওই দিন থেকেই তাকে কলুষিত করার জন্য, বিএনপিকে কলুষিত করার জন্য এবং তারেক রহমান সাহেবের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তার সঙ্গে দুর্নীতি, তার সঙ্গে অনিয়ম, তার সঙ্গে যাকে বলা হয় এস আলমের যত দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি, ইসলামী ব্যাংক কেলেঙ্কারি, এই টোটাল জিনিসগুলো ট্যাগ করে দেওয়া হলো এবং ওটা এখন পর্যন্ত চলছে। জনাব সালাউদ্দিন সাহেব শত চেষ্টা করেও সেই জায়গাতে পৌঁছতে পারছেন না এবং আপনারা জানেন যে সালাউদ্দিন সাহেব চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কক্সবাজারের রাজনীতিতে একক ব্যক্তিত্ব। ওখানে তার নেতৃত্ব চ্যালেঞ্জ করার মতো পুরো কক্সবাজার জেলাতে কেউ নেই। কিন্তু এটা তো বিএনপির ভিতরের ঘটনা। বিএনপির বাইরে কি আছে? বিএনপির বাইরে পুরো কক্সবাজার অঞ্চলের সবচেয়ে শক্তিশালী সংগঠন যাদের আছে সেটা হলো জামাত। তো জামাতের টেকনাফ, তারপরে উখিয়া, পেকুয়া, মানে সালাউদ্দিন সাহেবের এলাকা। এই এলাকার রাজনৈতিক শক্তি। তার সঙ্গে, সঙ্গে ওখানে যে রোহিঙ্গা সংগঠনগুলো রয়েছে, রোহিঙ্গাদের যতগুলো সংগঠন রয়েছে, সবগুলো সংগঠনের উপর জামাতের একটা প্রভাব রয়েছে। তো কাজেই সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট জামাতের সাথে সালাউদ্দিন সাহেবের। দ্বিতীয়ত হলো যে সালাউদ্দিন সাহেব এই যে তিনি যখন যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন, ওই সময়টিতেই এই যে কক্সবাজারের যে হোটেল অ্যান্ড মোটেল জোন হয়, এখানের প্লট বরাদ্দ দেওয়া এবং এখানে যে ব্যবসা-বাণিজ্য হচ্ছে, এই পুরো জিনিসটির সঙ্গে তিনি জড়িত। এখন তিনি সেখান থেকে কমিশন নেন বা না নেন, ডাজ নট ম্যাটার। তিনি এই প্লটগুলো মূলত দিয়েছেন এবং এই জোনটা তৈরি করেছেন। এবং কর্নেল অলির সঙ্গে ওই যে কক্সবাজারের যে মেরিন ড্রাইভটি, এটি তিনি নিয়োগ করেছেন। ফলে ওই অঞ্চলের উন্নয়ন বলেন, ইতিবাচক বলেন, নেতিবাচক বলেন, সবই সালাউদ্দিন সাহেবের অধীন। তো ওই যে মেরিন ড্রাইভকে কেন্দ্র করে সেখানের যে হোটেল-মোটেল ব্যবসা,
তারপরে পুরো কক্সবাজার অঞ্চলে যে সকল চিংড়ির ঘের রয়েছে বাংলাদেশের, সেই ব্যবসা। এরপরে ওখানে অস্ত্র চোরাচালান, তারপরে ইয়াবার ব্যবসা, গরু চোরা কারবারি থেকে শুরু করে যত নেতিবাচক যে বিষয়গুলো রয়েছে, এখানে একটা বিরাট মব গ্রুপ রয়েছে, প্রেশার গ্রুপ রয়েছে এবং এই ঘটনার সাথে আওয়ামী লীগের যারা জড়িত, জামাতের লোক জড়িত কিনা তারা স্থানীয়ভাবে জানে। বিএনপির যারা জড়িত হয়ে পড়েছে তারা এই পুরো ঝামেলাগুলো কিন্তু পোহাতে হচ্ছে সালাউদ্দিন সাহেবকে। আর এই ঝামেলাগুলো পোহাতে গিয়ে অনেকের সঙ্গে তার বন্ধুত্ব হচ্ছে এবং অনেকের সঙ্গে তার শত্রুতা হচ্ছে। ফলে তাকে যদি মাঠ থেকে আউট করা যায়, তাহলে বোঝার চেষ্টা করুন যে ওখানে অনেকগুলো হোটেল মোটেল যারা আওয়ামী লীগের লোকজন দখল করে আছে। আপনি ধরুন রামাদা নামক যে হোটেলটি আছে, এখন এটা 5 স্টার একটা হোটেল রামাদা। এটার যে মালিক বেনজির, সাবেক আইজি বেনজির, আর বেনজিরের ২ জন পার্টনার। একজনের নাম হলো আন্ডা রফিক। ওই যে বসুন্ধরার সাথে যে গন্ডগোল লাগলো, আন্ডা রফিক। তো আন্ডা রফিক, আরেকজন হলো জসিম। সেই চট্টগ্রামের একটা উপজেলার বোধহয় চেয়ারম্যান ছিল আওয়ামী লীগ জামানাতে। তো বেনজির, আন্ডা রফিক থেকে শুরু করে অন্যান্য যারা এই প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের এই হোটেলটির মালিক, এরকম সবগুলো হোটেল। তো এই জায়গাটাতে তো একটা রাজনৈতিক প্রভাব আছে। কারা এই হোটেলগুলো এখন চালাচ্ছে, কাদের ছত্রছায়াতে? তো কোনো পলিটিক্যাল যাকে বলা হয় কানেক্টিভিটি ছাড়া তো এই জিনিসগুলো চলতে পারে না। এই মালিকানা তো পরিবর্তন হয়নি। কারা চালাচ্ছে এই জিনিসগুলো? তো এই বিষয়গুলো নিয়ে অনেক কিছু পর্দার আড়ালে ঘটছে এবং সেই দৃশ্যপট থেকে সালাউদ্দিন সাহেবকে কলঙ্কিত করে তাড়িয়ে দেওয়ার জন্য তাকে যে ট্যাগগুলো দেওয়া হয়েছে, রয়ের এজেন্ট, এসালমের যাকে বলা হয় রক্ষাকর্তা, আরও অনেক কিছু। ফলে কি হলো, সালাউদ্দিন সাহেব আর বিএনপির রাজনীতিতে দাঁড়াতে পারবে না। পুরুষের নারী যে কেলেঙ্কারি, এটা কোনো সমস্যা হয় না, কিন্তু ক্ষমতাধর পুরুষ যারা রাজনৈতিক প্রতিপক্ষ মানে মহাপুরুষ হবেন, তাদের কারো বিরুদ্ধে যদি অর্থনৈতিক কেলেঙ্কারি এসে যায়, সে আর দাঁড়াতে পারে না, কোনো দিন দাঁড়াতে পারে না। ফাইন্যান্সিয়ালি যদি কারাপশনের অভিযোগ চলে আসে, এবং সেইভাবেই তারেক রহমান সাহেবের দক্ষিণ হস্ত সালাউদ্দিন সাহেবকে টার্গেট করা হয়েছে।